হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই চ্যানেলে ক্লাস 9, 10, 11, 12-এর যে বিভিন্ন সায়েন্সের টপিকগুলো আছে সেগুলো কভার করার জন্য চেষ্টা শুরু করব। এবং প্রথমেই আজকের যে স্টার্টিং যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান ক্লাস 10। ভৌতবিজ্ঞানের যে তড়িৎ চ্যাপ্টার রয়েছে, চলতড়িৎ, সেই চ্যাপ্টার দিয়ে আমাদের এটা শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, আমরা জানি WBBSE। তাহলে সেই WBBSE থেকে যে মাধ্যমিক 2027 সামনে যে এক্সাম নেওয়া হবে, সেই মাধ্যমিক 2027কে টার্গেট করেও বলতে পারো যে আমরা ভৌতবিজ্ঞানের জন্য রেডি হব, অথবা আমরা এমনি ভৌতবিজ্ঞান সাবজেক্ট নলেজ উপরে আমরা এক্সপার্টাইজ নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা চলো তড়িৎ চ্যাপ্টারটা শুরু করি। তো চলো তড়িৎ চ্যাপ্টারের আমাদের নাম, তাই না? তো তোমাদের কাছে আশা করি বিভিন্ন বই রয়েছে, যেমন ছায়া প্রকাশনীর বই হয়, সাঁতরা প্রকাশনীর বই হয়, অভিনব প্রকাশনীর বই হয়। তাহলে যে কোনো বই থেকেই তোমরা কিন্তু সেটা পড়তে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। তোমরা এখানে জাস্ট এই জায়গাটা ফলো করবে যে আমরা কিভাবে যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলোকে কীভাবে বোঝার চেষ্টা করছি। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি? চলতড়িৎ। তো চলতড়িতের মধ্যে চলো কথাটা রয়েছে। চলো মানে কি? যেটা হচ্ছে মুভিং, কোনো জিনিস যেটা মুভ করছে তাকে বলা হয় হচ্ছে চলতড়িৎ। তো চলতড়িতে তুমি যদি ইংরাজি করো, ইংরাজি করলে যেটা বোঝায় সেটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি শব্দটার সঙ্গে আশা করি সবাই পরিচিত, কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিসিটি শব্দটা ব্যবহার করে থাকি। যে ইলেকট্রিসিটি চলে গেল, বা কোথাও ইলেকট্রিসিটির পাওয়ার কম আছে, কোথাও ইলেকট্রিসিটির ভোল্টেজ কম আছে, এভাবে আমরা শুনেছি আগেও। কিন্তু কারেন্ট কথাটা কিন্তু আমরা মানে এই অর্থে আগে হয়তো ব্যবহার কতটা করেছি জানি না, যে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট কথাটার মানে কি? কারেন্ট মানে হচ্ছে বাংলায় যেটা বলা যেতে পারে স্রোত। তাহলে স্রোত অর্থাৎ কোনো জিনিসের যখন প্রবাহ হচ্ছে বা ফ্লো ফ্লো হচ্ছে কোনো কিছু, যেরকম জলের প্রবাহ, জলের ফ্লো হয় কার মধ্যে দিয়ে? নদীর মধ্যে দিয়ে জলের ফ্লো হয়। তাহলে নদীর মধ্যে দিয়ে জলের যে ফ্লো হচ্ছে সেটাকে আমরা বলবো কারেন্ট। আর যদি ইলেকট্রিসিটির ফ্লো হয় তাকে বলবো আমরা কারেন্ট ইলেকট্রিসিটি। বোঝা গেল? তাহলে ইলেকট্রিসিটি ব্যাপারটা কি? ইলেকট্রিসিটি ব্যাপারটা আমরা বাড়িতে এখন তোমরা যে দেখছো, সেই যে মোবাইলটা চার্জ করেছো, বা তোমরা বাড়িতে যে লাইট ফ্যান জ্বালাচ্ছ, সবই হচ্ছে ইলেকট্রিসিটির জন্য। তাহলে ইলেকট্রিসিটি ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেক দিনকার ব্যবহারের মধ্যে একদম আধুনিক সমাজ ব্যবস্থায় সম্পূর্ণ ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সেই যে ইলেকট্রিসিটি ব্যাপারটা, সেই ইলেকট্রিসিটি ব্যাপারটা আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ঠিক আছে, প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাব। আমরা প্রথমে বুঝলাম যেটার মানেটা কি। চলো মানে কিন্তু কারেন্ট যেটা চলছে, সেই ব্যাপারটা। তাহলে চলো আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই। তাহলে ব্যাকগ্রাউন্ডটা কি? তাহলে আমরা লিখলাম কি? পশমের কাপড় আর এবোনাইট দণ্ড, এই দুটো জিনিস আশা করি দেখতে পাচ্ছ, প্রত্যেকে দেখতে পাচ্ছ। যদি লেখা ক্লিয়ার থাকে আমাকে একটু জানাবে। তাহলে পশমের কাপড় এবং এবোনাইট দণ্ড। তাহলে পশমের যে কাপড় আর এবোনাইট দণ্ডের মধ্যে এখানে কি করা হচ্ছে? এখানে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ। কি করা হচ্ছে? ঘর্ষণ করা হচ্ছে, অর্থাৎ কলিশন করা হচ্ছে। তাহলে আমরা যদি এরকমই কোনো জিনিস, অর্থাৎ এবোনাইট দণ্ড, এবোনাইট কি জিনিস? একটা তোমার যেরকম বিভিন্ন ধরনের কাপ দেখেছো, ওই ধরনের একটা মেটাল। মেটাল বলবো না, সরি, এটা মেটাল নয়, ভুল বললাম। এটা একটা পদার্থ, যে পদার্থটা ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে না। এগুলো সবাই হচ্ছে তড়িতের কুপরিবাহী। কি বললাম? এগুলো সবাই তড়িতের কুপরিবাহী, অর্থাৎ ইলেকট্রন বা তড়িৎ এর মধ্যে দিয়ে যেতে পারে না। তো যাই হোক, আমরা যেটা প্রথমে পড়তে চলেছি, আমরা জানি প্রত্যেকটা পদার্থের মধ্যে, তোমরা যদি যে কোনো পদার্থ থাকো, প্রত্যেকটা পদার্থের মধ্যে তার সবচেয়ে ছোট্ট যে কণাটা, সেটাকে আমরা কি বলে থাকি? পরমাণু বলে থাকি।
কি বলে থাকি? পরমাণু। তাহলে সেই যে পরমাণু, সেই পরমাণুর মধ্যে কি থাকে? পরমাণুর মধ্যে খুব ছোট্ট জায়গায় প্রোটন থাকে আর নিউট্রন থাকে, এবং এটাকে একত্রে আমরা কি বলি? নিউক্লিয়াস। এবং কক্ষপথগুলোতে কে ঘুরে? কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘুরতে থাকে। তো স্বাভাবিকভাবে এবোনাইটের যে পরমাণুগুলো রয়েছে তার মধ্যেও ইলেকট্রন রয়েছে, এবং পশমের যে পরমাণুগুলো রয়েছে তার মধ্যেও ইলেকট্রন রয়েছে। এবং আমরা এটাও জানি যে ঘর্ষণ যদি করা হয়, অর্থাৎ এই যে এটা ধরে নাও দণ্ডও রয়েছে, এই দণ্ডটাকে একটা কোনো কাপড় দিয়ে, এই যেখানে কাপড় রয়েছে এই কাপড় দিয়ে আমি ধরে নাও ঘর্ষণ করছি, এভাবে ঘর্ষণ করছি, তাহলে কি হবে? ঘর্ষণের ফলে তাপের সৃষ্টি হয়। কিসের জেনারেট হয়? ঘর্ষণের ফলে কি জেনারেট হয়? ঘর্ষণের ফলে কি সৃষ্টি হয়? তাপের সৃষ্টি হয়। তাহলে এই যে তাপ সৃষ্টি হচ্ছে, এই তাপ কি করবে বলো তো? এই তাপ পরমাণুর মধ্যে যে ইলেকট্রনগুলো রয়েছে সেই ইলেকট্রনগুলোতে কিন্তু এনার্জি সাপ্লাই করবে। অর্থাৎ পরমাণুর যে ইলেকট্রনগুলো আছে তারা আরও বেশি জোরে জোরে কম্পনশীল অবস্থায় চলে যাবে, এবং একটা সময় হবে যখন তারা এই পরমাণুর যে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল সেটাকে ত্যাগ করে সেই ইলেকট্রনটা লাফিয়ে বাইরে বেরিয়ে যাবে। বুঝা গেল? তাহলে লাফিয়ে বাইরে কোথায় বেরিয়ে যাবে? মুক্ত অবস্থায় বেরিয়ে যাবে। এটাকে বলা হবে হচ্ছে মুক্ত ইলেকট্রন। ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন বা তাপীয় ইলেকট্রন। তাহলে আমরা কিন্তু এই ওভারঅল যে ব্যাপারটাতে যেটা দেখতে পেলাম, ঘর্ষণের ফলে তাপের উৎপত্তি হচ্ছে, এবং তাপের উৎপত্তি হয়ে গেলে কি হবে? ইলেকট্রনটা বাইরে বেরিয়ে চলে যাবে। এবার ধরো না আমার থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, তাহলে আমার মধ্যে ধরো না 100টা ইলেকট্রন ছিল, এখন ইলেকট্রন কটা হবে? 99টা। যার মধ্যে ইলেকট্রন ঢুকলো গিয়ে তার ইলেকট্রনটা কি হয়ে গেল? বেড়ে গেল। এবং আমরা সবাই জানি ইলেকট্রন হচ্ছে, ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ইলেকট্রনের যেটা তড়িৎ আধানজনিত যে মান সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। ইউনিটটা কুলম। তো যাই হোক, ইলেকট্রনটা ব্যাপারটা হচ্ছে নেগেটিভ। আমরা সবাই জানি প্রোটন পজিটিভ, নিউট্রন হচ্ছে নিউট্রাল, অর্থাৎ তার মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো ক্যারেক্টার নেই। ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। ভালো কথা। তাহলে সেই নেগেটিভ জিনিসটা যার মধ্যে প্রবেশ করবে তার মধ্যে কি হবে? নেগেটিভিটিটা বাড়বে। আর যার থেকে বেরিয়ে যাচ্ছে তার মধ্যে কী হলো? ইলেকট্রনটা কমে গেল। তার ফলে ইলেকট্রনটা কমে যাওয়ার কারণে তার মধ্যে পজিটিভ ব্যাপার তৈরি হবে। তো আমরা কথার কথা ধরে নিচ্ছি এখানটাতে যে পশমের কাপড় থেকে একটা ইলেকট্রন বেরিয়ে কার মধ্যে ঢুকেছে? এবোনাইটের মধ্যে ঢুকেছে। তাহলে এবোনাইটের যে জায়গায় ঘর্ষণ করা হয়েছে সেই জায়গাটা কি হয়ে যাবে? সেই জায়গাটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ, কারণ ইলেকট্রন বেড়ে গেছে। আর পশমটা কি হয়ে যাবে? পজিটিভ। বোঝাতে পারলাম? অর্থাৎ একটা পদার্থ থেকে আরেকটা পদার্থের মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার হবে, আদান প্রদান হবে, এবং সেই আদান প্রদানের ফলে একটা হয়ে যাবে হচ্ছে নেগেটিভ আর একটা হয়ে যাবে পজিটিভ। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা কি শিখেছি এখানটাতে? এটা হচ্ছে তড়িতের কুপরিবাহী। কুপরিবাহী কথাটার মানে কি? কু মানে হচ্ছে ঠিক না, ভালো না, সু মানে ভালো। তাহলে কুপরিবাহী মানে যে সমস্ত পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না তাদেরকে বলা হয় তড়িতের কুপরিবাহী। তাহলে এরা যেহেতু তড়িৎ পরিবহন করতে পারে না, আজকে আমি একটা ইলেকট্রনের উদাহরণ দিয়েছি, তাই তো? এবং একটাই কি ইলেকট্রন যাবে? একটা জায়গায় তো বেশিও যেতে পারে, 100টাও যেতে পারে, 1000টা যেতে পারে, 10,000টা যেতে পারে। তাহলে এই 10,000টা ইলেকট্রন ধরে নাও গেছে, তাই সেই 10,000টা ইলেকট্রন যখন এক জায়গায় বসে থাকবে তারা নিজেদের মধ্যে ঝামেলা মারপিট করবে না? করবে না? করবে না? কারণ প্রত্যেকেই কি? প্রত্যেকেই নেগেটিভ। এবং আমরা শিখেছি কি? একটা নেগেটিভ আর একটা নেগেটিভকে বিকর্ষণ করে। তাহলে যদি একটা নেগেটিভ আর একটা নেগেটিভকে বিকর্ষণ করে তাহলে একত্রে অনেকগুলো ইলেকট্রন কিন্তু থাকার কথা নয়, তারা চেষ্টা করবে দূরে 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 চলে যাওয়ার। ঠিক? কিন্তু এই সমস্ত পদার্থগুলোর মধ্যে এরা কি বলছে? কুপরিবাহী। পরিবাহী মানে কি? যার মধ্যে দিয়ে যাতায়াত করা যায় না। কুপরিবাহী, যার মধ্যে দিয়ে কোনো আধান যাতায়াত করতে পারবে না। তার ফলে এরা কী করবে? এরা যেখানে তৈরি হয়েছে, যেখানে উৎপত্তি হয়েছে ঘর্ষণের ফলে, পশমের যে জায়গাটা থেকে ইলেকট্রনটা চলে গিয়েছে সেই জায়গাটাতে কি তৈরি হবে? সে জায়গাতে ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। আর যে জায়গায় এবোনাইটের মধ্যে ইলেকট্রনটা বেড়ে গিয়েছে সে জায়গায় এবোনাইটের মধ্যে ইলেকট্রনের আধিক্য তৈরি হবে, ইলেকট্রনটা বেড়ে যাবে। তার ফলে ইলেকট্রনটা ওইখানেই আটকে থেকে যাবে, এবং সেই কারণে এই ধরনের তড়িৎকে আমরা বলি হচ্ছে স্থির তড়িৎ। অর্থাৎ
যে ইলেকট্রনটা এই পশম বা এবোনাইট দণ্ডের মধ্যে তৈরি হয়েছে সেটা কিন্তু ওইখানেই স্থির অবস্থায় থাকবে, বিকজ এরা হচ্ছে কুপরিবাহী। আশা করি ক্লিয়ার। তাহলে স্থির তড়িতের ক্ষেত্রে তড়িতের কণাগুলো অর্থাৎ যে আধানগুলো, আধান বলতে আমরা কি বলছি সেটা এখনই বলছি আমি, তাহলে সেই আধানগুলো কিন্তু চলাচল করতে পারে না। বোঝা গেছে? কারোর কোনো ডাউট থাকলে জানাবে। তাহলে সেক্ষেত্রে তড়িতের যে কণাগুলো তারা কিন্তু চলাচল করতে পারে না, কার মধ্যে? যারা তড়িতের কুপরিবাহী। এবার তড়িতের কুপরিবাহী কে কে? কাগজ, কাঠ, এবোনাইট দণ্ড, পশম, রেশম, তারপরে তোমার যে কোনো রাবার জাতীয় জিনিস ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত পদার্থের মধ্যে আমরা যদি দেখি যে আমরা এই সমস্ত পদার্থের ক্ষেত্রে যদি আমরা কোনো জায়গায় ঘর্ষণের ফলে যদি ইলেকট্রন কোথাও বেড়ে যায় বা ইলেকট্রন কোথাও কমে যায়, সেই ইলেকট্রনটা কোথাও যেতে পারবে না। তো আমরা যদি চুল আঁচড়াই শীতকালে, তাহলে কি দেখতে পাওয়া যায়? যে চিরুনিটা দিয়ে চুল আঁচড়ানোর পরে সেই চিরুনিটাকে ছোটো 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 কাগজের টুকরোর কাছে নিয়ে আসলে সেই কাগজের টুকরোগুলো কী হয়? চিরুনি দ্বারা আকৃষ্ট হয়। এমনিতে হয় না, চুল আঁচড়ানোর পরে আনলে তারপরে আকৃষ্ট হয়। এখানে চিরুনিটা কী দিয়ে তৈরি হয়? কোনো একটা প্লাস্টিক মেটেরিয়াল দিয়ে তৈরি। তাহলে সেই চিরুনিটা যখন ঘর্ষণ করা হলো তখন হয় সে পজিটিভ হয়ে গেছে অথবা সে নেগেটিভ হয়ে গেছে, এবং যার কারণে তার মধ্যে সেই আকর্ষণ করার ক্ষমতাটা তৈরি হয়েছে। ঠিক আছে? কিন্তু সেই ইলেকট্রনগুলো যেটা চলে গেছে বা যে ইলেকট্রনগুলো যে ওখানে একত্রিত হয়েছে তারা কিন্তু ওইখানেই একত্রিত হয়ে আছে, সে যার কারণে এই আকর্ষণ বলটা তৈরি হচ্ছে। তাহলে আশা করি কুপরিবাহীর ক্ষেত্রে ব্যাপারটা বোঝা গেল। এবার আমরা একটু এই জায়গাটা ওমিট করে দিচ্ছি, মিটিয়ে ফেলছি। এবং সুপরিবাহীর ক্ষেত্রে হলে কি হতো সেটা একটু দেখে নেব। তাহলে কুপরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, যেটা তোমরা লিখে নিতে পারো খাতার মধ্যে, যে আধান চলাচল করে না। এবার আমরা চলে আসছি সুপরিবাহী। ধরো না সুপরিবাহী পদার্থ রয়েছে, এটা ধরো না এটা একটা সুপরিবাহী পদার্থ রয়েছে, এখানে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হলো। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ইলেকট্রন জমা হলো কিসের জন্য? ঘর্ষণের জন্য। এবার যে ইলেকট্রনগুলো জমা হলো সেই ইলেকট্রনগুলো ওখানে কি একত্রিত থাকতে পারবে? তারা তো নিজেদের মধ্যে কি বল কাজ করবে? এদের মধ্যে বিকর্ষণ কাজ করবে। এবং যেহেতু এটা সুপরিবাহী, তাহলে সেই বিকর্ষণের বলের কারণে ইলেকট্রনগুলো কী হয়ে যাবে? নিজেদের থেকে দূরে সরে যাবে। তার ফলে এই ইলেকট্রনটা আর এখানে একত্রে থাকবে না, সব ছড়িয়ে ছড়িয়ে চলে যাবে বিভিন্ন জায়গায়। এই পদার্থেরই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছড়িয়ে চলে যাবে, এবং তার ফলে ইলেকট্রনটা আর এক জায়গায় আটকে না থেকে সব জায়গায় ছড়িয়ে যাবে। তাহলে এই যে সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এটার কারণে কোনো নির্দিষ্ট জায়গায় কোনো আকর্ষণ বল তৈরি হবে না। বোঝাতে পারলাম? তাহলে এই যে ইলেকট্রনের আদান প্রদানের কারণে কোনো একটা পদার্থ যে পজিটিভ বা নেগেটিভ হয়ে যাচ্ছে, এটার কারণেই কিন্তু তড়িৎ আধানে জন্ম হচ্ছে, বা পরবর্তীতে আমরা চলতড়িতের জন্ম দেখতে পাবো। তাহলে তড়িৎ আধান কাকে বলে? যখন কোথাও ইলেকট্রন, কোনো একটা পদার্থ থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে সে কী হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। যেটা আমরা অলরেডি বললাম, বোঝানোর চেষ্টা করলাম, যে আমার কাছে কোনো একটা পদার্থ, কোনো একটা পদার্থের মধ্যে ধরে নাও 100টা ইলেকট্রন ছিল। কটা ছিল? 100টা ইলেকট্রন ছিল। সেই 100টা ইলেকট্রন থেকে যদি একটা বেরিয়ে যায়, তাহলে এখন কটা পড়ে থাকবে? 99টা। কিন্তু সেই পদার্থের মধ্যে তো 100টা প্রোটনও ছিল, তো 100টা প্রোটন ছিল। তাহলে সেই 100টা প্রোটন তো আর প্রোটন তো আর বেরিয়ে যায়নি, বা প্রোটন তো অ্যাড হয়নি। তাহলে প্রোটন যেটা কত থাকবে? 100টাই থাকবে। তার মানে পজিটিভ কতগুলো থাকলো তাহলে? 100টা। আর নেগেটিভ কতগুলো হয়ে গেল? 99টা, যেহেতু একটা ইলেকট্রন বেরিয়ে চলে গেছে। তাহলে একটা ইলেকট্রন যেহেতু বেরিয়ে গেছে, স্বাভাবিকভাবে এই পদার্থটার মধ্যে এখন পজিটিভ আধানের সংখ্যা বেশি হয়ে গেল, নেগেটিভ আধানের সংখ্যা 1 কম হয়ে গেল। তাহলে এই পদার্থটা কি হয়ে যাবে? এই পদার্থটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ। এই পদার্থটা হয়ে যাবে পজিটিভ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কোনো পদার্থের মধ্যে একই রকমভাবে যদি ইলেকট্রনটা প্রবেশ করে, তাহলে সে কী হয়ে যাবে? নেগেটিভ। অর্থাৎ শুধুমাত্র ইলেকট্রন এমন একটা পার্টিকেল যেটা একটা পদার্থ থেকে কিন্তু আরেকটা পদার্থের মধ্যে প্রবেশ করতে পারে, বা অন্য পদার্থ থেকে সেই পদার্থের মধ্যে আবার চলে আসতে পারে।
তাহলে শুধুমাত্র ইলেকট্রন ট্রান্সফারের কারণেই কিন্তু কোনো জায়গায় পজিটিভ অথবা নেগেটিভ আধান তৈরি হয়। তাহলে পজিটিভ বা নেগেটিভ আধানের জন্মদাতা কে হলো? ইলেকট্রন বা ইলেকট্রনের ট্রান্সফার। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখব, ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কত কেউ বলতে পারবে? কেউ যদি জানো তাহলে সেটা কিন্তু ঠিকঠাকভাবে কমেন্ট করবে। তাহলে দেখো এখানে ইউনিট নেওয়া হয়েছে কুলম। তাহলে আধানের যে একক সেটা কিন্তু কুলম হিসাবে ধরা হয়, এটা এসআই পদ্ধতিতে। তাহলে ইলেকট্রনের আধান কত হয়? -1.6 ইন্টু 10⁻⁹ কুলম। সামনে মাইনাস চিহ্নটা কেন? কারণ ইলেকট্রন নেগেটিভ। তাহলে ইলেকট্রনের যে আধান, এই যে ইলেকট্রন, তাহলে একটা পদার্থ থেকে একটা পদার্থে যখন ইলেকট্রনটা চলে যাচ্ছে তখন কতগুলো ইলেকট্রন যেতে পারবে? একের অধিক যেতে পারে, দুটো যেতে পারে, 200টা যেতে পারে, 2 লাখ যেতে পারে। কিন্তু এটা কি কখনো পসিবল যে ইলেকট্রনটাকে অর্ধেক করে তুমি পাঠাবে? ইলেকট্রন যে যাবে, ইলেকট্রনকে কি খণ্ডিত করা যায়? ইলেকট্রনকে কি খণ্ডিত করা যায় না, যায় না? উত্তরটা হবে বড় করে না। তাহলে আমরা যেটুকু পড়েছি, আমরা যে পার্টিকেল যেভাবে পড়েছি আমাদের এখনো পর্যন্ত, তাতে আমরা ভালোভাবেই জেনেছি এটা ডাল্টনের পরমাণুবাদ থেকে শুরু করে সব জায়গাতে তোমরা পড়েছো যে ইলেকট্রনকে কিন্তু খণ্ডিত করা যায় না। তাহলে যখন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে ইলেকট্রন যাবে তখন শুধুমাত্র কি হতে পারে? তার যে ইলেকট্রনটা একটা যেতে পারে, দুটো যেতে পারে, তিনটে যেতে পারে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় যেতে পারে। বোঝা গেছে কথাটা? পূর্ণ সংখ্যায় যেতে পারে। তাহলে যে পরিমাণ আধান মোট যাবে, তাহলে মোট আধান যেটা ধরুন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে যাচ্ছে, যেটা মোট আধান কে যদি আমি বড় হাতের কিউ দিয়ে লিখি, তাহলে কিউ সমান আমরা কি লিখতে পারি? n ইন্টু ই। এটা একটা ফর্মুলা, কিউ সমান n ইন্টু ই, যেখানে n মানে কি? n এর মান হচ্ছে 1, 2, 3, 4, 4, 5, 6 এবং চলতে থাকবে। আর ই মানে যেটা একটু আগে লিখলাম আমরা উপরে, ই মানে যেটা লিখলাম -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। অর্থাৎ ইলেকট্রনের একটা আধান -1.6 ইন্টু 10⁻⁻19। আর কতগুলো ইলেকট্রন যেতে পারে? একটা, দুটো, তিনটে, চারটে, যেটা খুশি যেতে পারে। কিন্তু সেটা পূর্ণ সংখ্যার সরল গুণিতক। অর্থাৎ কার সরল গুণিতক? ই এর পূর্ণ সংখ্যার সরল গুণিতক। কারণ এনটা কি? পূর্ণ সংখ্যা। অর্থাৎ একটা ইলেকট্রন যেতে পারবে, 1.5টা যেতে পারবে না। 1.5টা যেতে পারবে? হ্যাঁ, তো যায় না। কীভাবে যাবে? আড়াইটা যেতে পারবে? দুটো যেতে পারবে? দুটো যেতে পারবে, আড়াইটা যেতে পারবে না। আড়াই আবার কীভাবে ইলেকট্রন যাবে? আড়াই মানে তো 2 + হাফ, হাফ তো করাই যাবে না। তাহলে কীভাবে যাবে? যাবে না। আচ্ছা, এটা আমাদের গেল ব্যাপারটা। এই সূত্রটা বজায় রেখে আমরা এবার দুটো তিনটে আমরা বলবো যে এইগুলো, এই পরিমাণ আধান কি ট্রান্সফার হতে পারবে না পারবে না? তোমরা উত্তর দেবে। আচ্ছা বলো, 3টে অপশান দিচ্ছি আমি। একটা হচ্ছে কি 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম, বি 4.8 ইন্টু 10⁻⁻19 কুলম, আর সি 3.5 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে বলো তো এর মধ্যে কোনটা কোনটা যেতে পারবে, মানে কত পরিমাণ আধান যেতে পারবে? একটু ভেবে নাও তোমরা। আচ্ছা চলো, ভাবা হয়ে গেছে আশা করি। তাহলে 1.6 ইন্টু 10⁻⁻19 আছে, এটা কিসের আছে? ইলেকট্রনের আধান আছে। তাহলে সেই ইলেকট্রনের আধানের ওই পরিমাণ আধান তো যেতেই পারবে, তার ডবল যেতে পারবে, মানে দুটো ইলেকট্রন যেতে পারবে। তাহলে দুটো ইলেকট্রন যদি হয়, এটাকে 2 দিয়ে গুণ করে কত হয়? 16কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 32। তারপরে 1.6কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 3.2। তার মানে এই পরিমাণ আধান কিন্তু যেতে পারবে। তাহলে এটা হবে, যেতে পারবে। 1.6কে যদি 3 দিয়ে গুণ করো তাহলে কত হয়? 48, 4.8, তাই তো? 4.8 তো। দেখো 10-এর পরে যে পাওয়ারটা সেটা একই আছে, 10⁻⁻19ই আছে, তাহলে এটাও যেতে পারবে। কিন্তু তুমি 16 দুগুণা 32 হয়, 16 3 কত হয়? 48। 35 কি হয়? হয় না। তাহলে 35 যদি না হয়, তাহলে তুমি তো হয় দুটো ইলেকট্রন দিতে পারবে, তারপরে তো আর 2-এর পরে অর্ধেক ভেঙে টুকরো করে তো দিতে পারছো না। পারছো কি? পারছো না।
তাহলে কি পারবে তুমি 2 এর পরে ডাইরেক্ট তুমি 3টা দিতে পারবে। তাহলে এটা এটা এই পরিমাণ দিতে পারবে, এই পরিমাণ দিতে পারবে না। আশা করি বোঝাতে পারলাম। এই যে ইকুয়েশনটা কিউ ইজ ইকুয়ালস টু এন ই, এই ইকুয়েশনটা এটাই বোঝায় যে একটা ইলেকট্রনের আধান যদি ই হয় তাহলে সেক্ষেত্রে কেউ 2টো বা 4টে 5টা 6টা দিতে পারে, কিন্তু অর্ধেক ভেঙে চুরে এরকমভাবে দেওয়া যাবে না। এই ফর্মুলাটাকে তোমরা লিখে রাখতে পারো, যারা যারা ইন্টারেস্টেড তারা লিখে রাখতে পারো। এটাকে বলা হয় আধানের কোয়ান্টাইজেশন। আধানের কোয়ান্টাইজেশন অর্থাৎ আমরা যেরকম কাউকে বর্তমান যুগে 1.5 টাকা দিতে পারবো না, কারণ 50 পয়সায় তো অ্যাভেলেবেল নেই। তুমি 1.5 টাকা দিবে কী করে? হয় 1 টাকা দিতে পারবে, 2 টাকা দিতে পারবে, 3 টাকা দিতে পারবে, কিন্তু 1.5 টাকাও দিতে পারবে না, 2.5 টাকাও দিতে পারবে না, 75 পয়সাও কাউকে দিতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে 1 টাকার পূর্ণ সংখ্যার অনুপাতেই কাউকে টাকা দিতে হবে, তাই তো? তাহলে এখানটা তো দেখো ইলেকট্রনটাই শুধুমাত্র ট্রান্সফার হচ্ছে, ইলেকট্রন কারোর থেকে চলে যাচ্ছে বা ইলেকট্রন কারোর মধ্যে প্রবেশ করছে। কারোর মধ্যে যদি ইলেকট্রন প্রবেশ করে তাহলে সে হয়ে যাচ্ছে নেগেটিভ, আর কারোর থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায় সে হচ্ছে পজিটিভ। আর অন্য কোনো তো কেউ নেই আধান সৃষ্টি করার জন্য, আর অন্য কেউ নেই। শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই আধানের সৃষ্টি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আধান কার উপরে নির্ভর করছে? ইলেকট্রনের মানের উপরে ডিপেন্ড করছে। এটাকে বলা হয় হচ্ছে কোয়ান্টা। যেরকম আমরা 1 টাকাকে কোয়ান্টা বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো? কোয়ান্টা। তাহলে এটাকে কি বলা হবে? কোয়ান্টা। ইলেকট্রনের আধানটাকে বলা হবে কোয়ান্টা। তাহলে সেই ইলেকট্রনের আধানটা 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ পরিমাণ তুমি দিতে পারো কাউকে, এটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। এবার আমরা চলে আসবো কুলম্বের সূত্র। আজকে আমরা কুলম্বের সূত্রটুকুই পড়বো। কুলম্বের সূত্রটুকু পড়ে আমরা এন্ড করে দেবো। তার পরবর্তীতে আমরা আবার তড়িৎ বিভব টিভব এই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। তাহলে আমরা কি লিখছি এখন? কুলম্বের সূত্র। আচ্ছা, তোমরা ক্লাস 8-এ চুম্বক পড়েছিলে। আমরা সবাই জানি একটা চুম্বকের উত্তর মেরু আর একটা অন্য কোনো চুম্বকের উত্তর মেরুকে কী করে? বিকর্ষণ করে। একই রকমভাবে একটা চুম্বকের উত্তর মেরু অপর একটি চুম্বকের দক্ষিণ মেরুকে কী করে? আকর্ষণ করে। তাহলে কুলম্বের সূত্রটা আমরা যেটা দেখতে পাবো যে ধরে নাও একটা পদার্থ 5টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। কি বললাম? 5টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। তাহলে ওর যে আধান সেটা কী হবে? +5e হয়ে যাবে না? দাঁড়াও, এটাকে কিউটাকে একটু ভালো করে লিখি। কেন? কারণ সে তো পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে 5টা ইলেকট্রন কমে গেছে। আরও একটা পদার্থ ধরো নাও 15টা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে +15e হয়ে যাবে, কারণ একটা ইলেকট্রনের আধান কত? ই। এর আমি বোঝানোর জন্য বললাম। তাহলে এইভাবে কি হয়? আধানের সৃষ্টি হয়। তাহলে এই যে দুটো আধান দুটোই পজিটিভ, তাহলে পজিটিভকে কি করবে? এরা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক, বিকর্ষণ করবে, অর্থাৎ একজন আরেকজনকে দূরে ঠেলতে চাইবে। তাহলে একজন আরেকজনকে যদি দূরে ঠেলতে চায় তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? বল প্রয়োগ করতে হবে। তো বল প্রয়োগ না করলে তো দূরে ঠেলতে পারছে না। তাহলে যে বল প্রয়োগটা করবে, এই বল প্রয়োগের হিসেবটা কে দিয়েছে? কুলম্ব দিয়েছে। তাহলে এক্ষেত্রে যেটা বিকর্ষণ বল হবে, কি বল হবে? বিকর্ষণ বল। তাহলে সেই বিকর্ষণ বলটাকে আমরা কি নিয়ে নাম দেব? এফ। তাহলে এই বিকর্ষণ বলটা আধান যে দুটো রয়েছে তাদের যে ভ্যালুটা, অর্থাৎ একটা আধান আমরা দেখতে পাচ্ছি +5e, একটা +15e। তাহলে এই দুটোকে গুণ করলে কত হয় বলো তো? গুণ করো তো তোমরা সবাই, গুণ করে বলো নিচে কত হয়। এই দুটোকে গুণ করলে কত হয় বলবে প্রত্যেকে। আচ্ছা, তাহলে এই যে বিকর্ষণ যে বলটা, এই চিহ্নটা সবাই জানা আছে নিশ্চয়ই। ভ্যারিজ অ্যাজ, কীভাবে পরিবর্তিত হয়, অর্থাৎ এদের মধ্যে যে বিকর্ষণ বলটা সেটা হলো আধানের দুটোর গুণফলের সমানুপাতিক। কি বললাম? আধান দুটির গুণফলের সমানুপাতিক। তোমরা নিশ্চয়ই ওখানে গুণ করেছো, গুণ করে যেটা রেজাল্ট আসার কথা সেটার 15 × 5 = 75, তাহলে 75e² আসার কথা, তাই তো? 75e² আসার কথা। আচ্ছা, এবার আমি সিনারিওটা বদলে দিচ্ছি। কি বললাম? সিনারিওটা বদলে দিচ্ছি। আজকে ধরো না এটা 5 আছে, তো
এটা 5টাকে পরিবর্তন করে আমি করে দিলাম হচ্ছে 6। তাহলে এবার 15×6 কত হবে বলো তো? 15×6 এবার কত হয়ে যাবে? 90 হয়ে যাবে, ঠিক 90 হয়ে যাবে। তাহলে যখন এদের গুণফলটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে তার বিকর্ষণ বলটাও কত হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে এটা কে বলেছে? কুলম্ব বলেছে। অর্থাৎ আধান দুটোর মান যত বেশি হবে, তাদের মধ্যেকার যে বিকর্ষণ বল সেটা কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। এটা আমরা একটা কাজে লাগানোর চেষ্টা করব। বোঝা গেল ব্যাপারটা? আর দ্বিতীয় যে বিষয়, আমি ছবিটা আঁকিনি, এই কুলম্বের সূত্র এই জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি এবার। আমি দুটো আধানকে লেখার চেষ্টা করছি, এটাও মুছে দিচ্ছি ছবি দিয়ে। তাহলে দেখো, এই Q1, এটা Q2। এখানে লক্ষণীয় একটা বিষয় আছে, কুলম্বের সূত্র কেবলমাত্র বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। বিন্দু আধান কি জিনিস? কোনো একটা জায়গায় কোনো একটা বিন্দুতেই যদি শুধুমাত্র আধানটা বসে থাকে, আধানটা যদি ছড়িয়ে না থাকে, আধানগুলো যদি ছড়িয়ে না থাকে, বা ছড়িয়ে থাকলেও সেই আধানটাকে যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দুতে কল্পনা করি, তাহলে সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে বলা হয় বিন্দু আধান। তাহলে বিন্দু আধান, দুটো বিন্দু আধান নেওয়া হয়েছে, একটা Q1 একটা Q2, দেখতেই পাচ্ছ বিন্দু বিন্দু করে দেখানো হয়েছে, এবং তাদের মধ্যে দূরত্ব কত নেওয়া হয়েছে? R। কত নেওয়া হয়েছে? R। তাহলে দূরত্বটা বাড়বে, বিকর্ষণ বলটা কি হওয়া উচিত? কমে যাওয়া উচিত না বেড়ে যাওয়া উচিত? তোমরা বলো, কি হবে? কমবে না বাড়বে? অবশ্যই যত দূরে যাবে বিকর্ষণ বলটা তত কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সেক্ষেত্রে এই বিকর্ষণ বলটা কি হওয়া উচিত? এর সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়া উচিত। তাহলে ওই জন্য কীভাবে ব্যস্তানুপাতিক সম্পর্কটা হয়? দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। শুধু দূরত্বের ব্যস্তানুপাতিক না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এই দুটোকে একত্রে আমরা কি লিখতে পারি? যদি আমরা একত্রে লিখি তাহলে লিখব F ভ্যারিজ অ্যাজ Q1 Q2 ডিভাইডেড বাই R²। F ভ্যারিজ অ্যাজ Q1 Q2 বাই R²। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে এবার আমরা উপরে লিখবো আবার। দেখো, F ভ্যারিজ অ্যাজ Q1 Q2 বাই R²। এখানে যদি আমি এটাকে তুলে দিই, সম্পর্কটাকে যদি তুলে দিই, তাহলে আমাকে কি নিয়ে আসতে হয়? একটা ধ্রুবক নিয়ে আসতে হয়। সেই ধ্রুবকটাকে আমরা নিব হচ্ছে K। তাহলে K Q1 Q2 ডিভাইডেড বাই R²। বোঝা গেল? Kটা হলো সমানুপাতিক ধ্রুবক। কে কি? সমানুপাতিক ধ্রুবক। তাহলে এই K এর মান যেটা ধরা হয়, 1 ধরা হয় কোন পদ্ধতিতে? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড পদ্ধতি, বা যার শর্ট ফর্ম হচ্ছে CGS পদ্ধতি। তোমরা ক্লাস 9 থেকেই শুনে আসছো যে দু ধরনের পদ্ধতি মেনলি চলে আমাদের, একটা CGS পদ্ধতি আর একটা SI পদ্ধতি। তাহলে K এর মানটাকে SI পদ্ধতিতে যেটা নেওয়া হয় 1/4π, এখানে একটা নতুন চিহ্ন হয় ε0, এটা SI পদ্ধতিতে নেওয়া হয়। এই চিহ্নটার মানে কি? এপসাইলন। কি বললাম? এপসাইলন। তাহলে সেই পদ্ধতিতে যদি আমরা এফটাকে লিখি, তাহলে এটা দেখতে কেমন হয়? এরকম দেখতে হয়। বোঝা গেছে? তাহলে এগুলো হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে দুটি বিন্দু আধান, তারা ধরে নাও পরস্পর থেকে 2 মিটার দূরত্বে রয়েছে, এবং আধানগুলোর যে মান, সেই আধানগুলোর মান ধরে নাও 4 কুলম্ব করে, তাহলে CGS পদ্ধতিতে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে? এই ধরনের অঙ্ক আসতেই পারে। কুলম্বের সূত্র দেখতেই পাচ্ছে, একটা অঙ্ক টাইপের ব্যাপার রয়েছে, ম্যাথামেটিক্যাল রিলেশনশিপ রয়েছে, স্বাভাবিকভাবে এখান থেকে ম্যাথামেটিক্যাল প্রবলেম আসতেই পারে। তো আমি একটা যেটা মুখে বললাম, সেই মুখে বলা অঙ্কটা তোমরা এখনই উত্তরটা আমাকে কমেন্টে জানাবে কত হবে উত্তর। কোশ্চেনটা আমি বলে দিচ্ছি। কোশ্চেনটা হচ্ছে, দুটি বিন্দু আধান রয়েছে, ঠিক আছে? আমি শর্টে লিখবো, এখানে এত বেশি বড় করে লেখা যাবে না। তাদের মধ্যে যে দূরত্ব, সেটা কত বললাম? 2 মিটার। কত বললাম? তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার, এবং তাদের আধানগুলির যে মান, অর্থাৎ Q1 এবং Q2 দুটোই একই মান, এবং সেগুলো কত করে? 4 কুলম্ব করে। কত করে বললাম? 4 কুলম্ব করে। তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে সেটা তোমরা আমাকে জানাবে। এবং সেখানে আমাকে একটা জিনিস বলার রয়েছে, সেই বিকর্ষণ বলটা যখন তোমরা বার করতে যাবে না, বিকর্ষণ বলটা বার করতে গিয়ে তোমরা নিশ্চয়ই এরকম K লিখবে, Q1 Q2 লিখবে, ডিভাইডেড বাই R² লিখবে,
আরের জায়গায় কত বসাবে, আরের জায়গায় 2 বসাবে, Q1 Q2 কত বসাবে, 4 4 করে বসাবে। কিন্তু কেটা কি বসাবে? কেটা তো এসআই পদ্ধতিতে এখানে নেই, তাই তো? এখানে তো এসআই পদ্ধতিতে মানটা 1/4πε0, কিন্তু তুমি সিজিএস পদ্ধতিতে মান জানো 1, কিন্তু বাকিগুলোর মান তো 1 নেই, মানে বাকিগুলোর মান তো 1 বলছি, বাকিগুলোর মান তো আর এসআই পদ্ধতিতে দেওয়া, সিজিএস পদ্ধতিতে দেওয়া নেই, এসআই পদ্ধতিতে দেওয়া রয়েছে। তাহলে কী হবে? তাহলে তোমাকে তুমি যেটা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, তোমাকে যেটা জানতে লাগবে যে এসআই পদ্ধতিতে আধানের মান কত। কি বললাম? এসআই পদ্ধতিতে, এসআইতে তড়িৎ আধানের মান কত, বা তড়িৎ আধান মানে তড়িৎ আধানের একক কি? এসআইতে তড়িৎ আধানের একক কি? তাহলে এসআইতে তড়িৎ আধানের এককের যেটা নাম সেটা হচ্ছে স্ট্যাট কুলম। কি বললাম? স্ট্যাট কুলম। তাহলে বইয়ের মধ্যে তোমরা খুঁজবে, দেখবে যে স্ট্যাট কুলম্বের সঙ্গে কুলম্বের একটা সম্পর্ক দেওয়া রয়েছে। তাহলে স্ট্যাট কুলম্বের সঙ্গে কার সম্পর্ক দেওয়া রয়েছে? কুলম্বের একটা সম্পর্ক দেওয়া রয়েছে। তাহলে সেই সম্পর্ক থেকে তোমরা 4 কুলমকে কুলম না লিখে স্ট্যাট কুলম লিখতে পারবে, এবং তোমরা স্ট্যাট কুলম লিখবে, এবং 2 মিটারকে 2 মিটার না লিখে 200 সেন্টিমিটার লিখতে পারবে। তো এটা আমরা সবাই জানি যে 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। এটা আমরা সবাই জানি। কেন এটা কথাটা বলছি? তার কারণ তোমাকে তো 1/4πε0 এর মানটা জানতে হবে তুমি যদি এসআই পদ্ধতিতে সব কিছু বসাও। কিন্তু তুমি যদি সিজিএস পদ্ধতিতে বসাও তাহলে তোমাকে 1 বসালেই হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে তুমি শুধুমাত্র 1 বসাও কে এর জায়গায়। তাহলে এখানে ফর্মুলাতে কে এর জায়গায় কত বসাবে? 1 বসাবে। Q1 এবং Q2টা কুলম লিখলে হবে না, কুলমের জায়গায় কী লিখতে হবে? স্ট্যাট কুলম লিখতে হবে। সেই কুলম আর স্ট্যাট কুলমের কী সম্পর্ক সেটা বাড়িতে হোম টাস্ক থাকলো, তোমরা বাড়িতে দেখবে, বইয়ের মধ্যে খুঁজবে, এবং আরের জায়গায় কত বসাতে বললাম? 2 মিটার বসালে হবে না, কারণ তুমি সিজিএস পদ্ধতিতে বসাচ্ছ। তাহলে কত বসাতে হবে? 1 মিটার মানে 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার মানে কত তোমরা সবাই জানো। আজকে তাহলে ইউপি থাকলো। পরবর্তী ক্লাস আমরা তড়িৎ বিভব নিয়ে আলোচনা করব। চলো, বাই।